নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের যাদবপুরে উঠল লাল আবির, ৫১-৭ ব্যবধানে বিরাট জয় বামেদের। মমতার বার্তায় সার, ড্রেনের কাজে কাটমানির ভাগ না দেওয়ায় দলের বুথ সভাপতিকেই গুলি তৃণমূলের। জল্পনা শুরু রাজ্য জুড়ে। কলকাতায় মহাকম্পন হলে কোন কোন এলাকা আগে যাবে মাটির তলায়? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও অবাধে বালি লুট বীরভূমে। নীরব দর্শকের ভূমিকায় রাজ্য প্রশাসন, আর তাতেই উঠছে প্রশ্ন, পিছন থেকে সজারে তৃণমূল নেতাকে ধাক্কা দিয়ে পড়ে যা গাড়ি। দুর্ঘটনা নাকি খুনের চেষ্টা? জেনে নিন বিস্তারিত খবরে। টাকার খাই মেটাতেই সাধারণ মানুষকে হেনস্থা। কেঁচো খুঁড়তে বেরোল কেউটে। প্রশ্নের মুখে পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড। ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি উঠবে কার হাতে? ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী ক্লার্কের। বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। কোরআন, গীতা ও বাইবেল পাঠে শুরু। শীর্ষ পদাধিকারী থাকবে ১০ জন। চিন্তায় ঘুম উড়েছে মোহাম্মদ ইউনূসের। সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত, বৃষ্টিতে ভিজবে ৪ জেলা। দেখুন আজকের হাওয়া অফিসের পূর্বাভাস। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। ফের লাল আবির উড়ল যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে ফের জয় বামেদের। ৪৪টি আসনে হারল শাসক দল সমর্থিত প্রার্থীরা। ৫১-৭ ব্যবধানে জয়ী বামেরা। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরাই এই সোসাইটি চালান। দীর্ঘদিন থেকে ভোট হওয়ার কথা থাকলেও এই ভোট হয়নি নিয়ে চাপানুতোর ছিলই। শেষ ভোট হয়েছিল ২০১৬ সালে। তারপর কেটেছে দীর্ঘ ৮ বছরেরও বেশি সময়। যদিও আগের ভোটেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে জিতেছিল বামেরাই। এবারও সেই জয়ের ধারা বজায় থাকায় স্বভাবতই খুশি বাম সমর্থিত প্রার্থী থেকে কর্মীরা। এবারের ভোটে শাসকদল সমর্থিত প্রার্থীরা দাঁড়িয়েছিলেন মঙ্গল ঘট প্রতীকে। অন্যদিকে বাম সমর্থিত প্রার্থীদের চিহ্ন ছিল কর্মর্দন, হ্যান্ডশেক। এদিন ফল সামনে আসতেই লাল আবির নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। ক্যাম্পাসের মধ্যে মিছিলও করেন। নেতাজি ইন্ডোরে দলের মেগা সমাবেশ থেকে ভেদাভেদ ভুলে সকলকে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছিল একই কথা, কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের বার্তাই সার। বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল। বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামের ঘটনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দলের লোকের হাতেই গুলিবিদ্ধ হলেন তৃণমূলের বুথ সভাপতি। আহতের নাম নাসিম শেখ। শনিবার গুলিবিদ্ধ ওই তৃণমূল বুথ সভাপতি বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। গবেষণায় দেখা গেছে, কলকাতা ও তার আশেপাশের এলাকায় ভূমিকম্পের ঝুঁকি বেড়েছে। পার্ক স্ট্রিট, সল্টলেক, নিউটাউন সহ বহু এলাকা ধসে যেতে পারে। আগামী ৫ দশকে ভূমিকম্পের সম্ভাবনা আরও ১০% বৃদ্ধি পাবে। বিগত কয়েক বছরে কলকাতা ও তার আশেপাশের এলাকায় ভূমিকম্পনজনিত ঝুঁকি নিয়ে গবেষণা চলছে। গবেষণা করছে খড়গপুরের ইনস্টিটিউট অফ টেকনোলজি, করছে রিসার্চ। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের উদ্যোগ তৈরি করা সিসমোলজিক্যাল মাইক্রোজোনেশন ম্যাপ অনুসারে বিভিন্ন জায়গা চিহ্নিত করা হয়েছে। পার্ক স্ট্রিট, সল্টলেক, নিউটাউন, রাজারহাট, দমদম, নাগেরবাজার সহ বহু জনবহুল অঞ্চল তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আগামী ৫ দশকে ভূমিকম্পনের সম্ভাবনা আরও ১০% বৃদ্ধি পাবে। সিথি, কালিদহ, নোয়াপাড়া, দক্ষিণদাড়ি, গোপালপুর, তেঘরিয়া, বেড়াবেড়ি, দুর্গানগর এবং মহিষবাগান সব বিস্তীর্ণ এলাকা ধসে যেতে পারে। ভূগর্ভস্থ জলস্তর অত্যন্ত কাছাকাছি থাকায় জলোচ্ছ্বাসের ফলে ক্ষতি হতে পারে কয়টি এলাকা। রাজারহাট, কৃষ্ণপুর, নিকো পার্ক, মহিষবাথান এ নামতে পারে ধস। নিউটাউন, সল্টলেক, নারকেলডাঙ্গা, শিয়ালদহ স্টেশন, বেলেঘাটা, পার্ক সার্কাস, বালিগঞ্জ ও কসবায় ধস নামতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে ২৩,০০০ কোটি টাকার। স্কুল, কলেজ, হাসপাতাল সহ অন্যান্য অঞ্চলে ক্ষতি হতে পারে। কেবল কলকাতা নয়, দেশের আরও ৬টি রাজ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে তারা। পাটনা, বারাণসী, লখনৌ, আগ্রা, মিরাট, অমৃতসর, কানপুর ও ধানবাদে নামতে পারে ধস। এক সপ্তাহে টানা ৪ বার ভূমিকম্পন হয়েছে বিভিন্ন এলাকায়, যা নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা। অবৈধ বালি পাচার ঠেকাতে খোদ হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো জেলার বিভিন্ন জায়গা থেকে চলছে অবৈধভাবে বালি পাচার। ঠিক সেই রকমই অবৈধ বালি পাচার হচ্ছে বীরভূমের অজয়নদ থেকে পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জায়গায়। এমন বালি পাচারের ঘটনা সবাই জানলেও জানে না কেবল প্রশাসন। জেলার বিভিন্ন জায়গায় থাকা বালুরঘাটের পাশাপাশি বোলপুরের রায়পুর সংলগ্ন অজয় নদে থাকা ৩টি বালিঘাটের কোনো বৈধতা নেই। তবে এই সকল বালিঘাটের বৈধতা না থাকলেও পুরুষোত্তমপুর, দক্ষিণ রাধানগর সহ একাধিক জায়গায় রাতের অন্ধকারে ডাম্পার ভর্তি বালি তুলে পাচার করা হচ্ছে। এমনকি অনেক ঘাটের বৈধতা না থাকলেও বর্তমানের চালান দিয়ে বীরভূমের অজয়নদ থেকে বালি লুট চলছে বলেও অভিযোগ। নাসিরউদ্দিন খান নামে স্থানীয় চাষি দাবি করেছেন, ডাঙ্গায় তাদের জমি রয়েছে।
কিন্তু যেভাবে তারা প্রশাসনিক সমস্ত রকম নিষেধাজ্ঞাকে অমান্য করে বালি তুলছে তাতে তাদের জমির অস্তিত্ব নিয়ে সংকট তৈরি হতে পারে। তারা সকালবেলায় এসে এই মেশিন যেন না চালানো হয় তার জন্য প্রতিবাদ করে যান। তবে প্রশাসনকে জানিয়েও প্রশাসন কোনরকম পদক্ষেপ নিচ্ছে না। গাড়ির ধাক্কায় মৃত্যু পোলতার আইএনটিটিইউসি সমর্থিত অটোরিকশা ইউনিয়নের সভাপতি হান্নান গাজীর। তার পরিবারের লোকজন অবশ্য হান্নানের মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ। হান্নানের পরিবারের লোকজনের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁকে। এই মর্মে টিটাগড় থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন হান্নানের এক বন্ধু। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। নেয়াপাড়া থানার অন্তর্গত বলতাচি পল্লীর বাসিন্দা হান্নান গাজী শুক্রবার রাতে নিজের গ্যারাজ বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ব্যারাকপুরের শিশু তীর্থ প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গাড়ি পিছন থেকে সজোরে ধাক্কা দেয় হান্নান গাজীকে। সেই সময় হান্নানের সঙ্গে ছিলেন তার বন্ধু অভিজিৎ নন্দী। হান্নানের এই বন্ধুর অভিযোগ, ওই গাড়িটি হর্ন বাজায়নি। ইচ্ছাকৃতভাবে ওই গাড়ির চালক জেয়ারে তাঁর মামাকে ধাক্কা দেন। তখন রাস্তাও ছিল শুনশান। তাঁর দাবি, তিনি চিৎকার করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। তিনি বাড়িতে ফ্যান করে পরিবারের লোকজনকে ডাকেন। তারা পেঁচে হান্নানকে বিএনবসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হান্নানের বন্ধুর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সব দিক। পুলিশ হান্নানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হান্নানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। কেঁচো খুঁটতে কেউটে জোর করে 2 মোটর বাইক আরোহীর কাছে টাকা নিয়েছিলেন শিলিগুড়ি ট্রাফিক গার্ডের 3 কর্মী। 2 সিভিক ভলান্টিয়ার ও 1 এসআই এর বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্তে নামেন এডিসিপি, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ। তখনই ঝুলি থেকে বেড়াল বের হয়। অভিযুক্ত 3 পুলিশ কর্মী লিখিতভাবে জানান, চাপে পড়ে তারা টাকা নিতে বাধ্য হয়েছেন। কিসের চাপ? জানা গিয়েছে, পুলিশ লাইনে ক্লোজের ভয় দেখিয়ে নিচুতলার পুলিশ কর্মীদের থেকে প্রতিদিন টাকা দাবি করেন শিলিগুড়ির পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের ওসি। সেই খাই মেটাতে তারা টাকা তুলতে বাধ্য হন বলে অভিযোগ। লিখিতভাবে পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের ওসি মহেশ সিং এর বিরুদ্ধে এডিসিপি ট্রাফিক অভিষেক মজুমদারকে জানিয়েছেন ওই ট্রাফিক গার্ডে কর্মরত 1 সহকারী সাব ইন্সপেক্টর এবং 2 সিভিক ভলান্টিয়ার। জানা গিয়েছে, 13 ফেব্রুয়ারি তদন্তের মুখোমুখি দাঁড়িয়ে সিভিক ও এসআইদের কাছ থেকে প্রতিদিন কত টাকা নেন সেই তালিকাও দিয়েছেন তারা। তবে অভিযোগ হলেও এখনও ট্রাফিক গার্ডের ওসির বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। জানা গিয়েছে, ঘটনার পরে সমস্ত বিটের সিভিক এবং এসআইদের ডেকে মহেশ সিং শাসাচ্ছেন বলে অভিযোগ। কেউ মুখ খুললে পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মহেশ বলেন, এরকম কোনো ঘটনার কথা আমার জানা নেই। তাঁর সংযোজন, 31 জানুয়ারি 2 মোটরবাইক চালক যে অভিযোগ করেছিলেন সেটার আমি নিজে তদন্ত করে সাহেবকে, এডিসিপি, রিপোর্ট দিয়েছি। আর কোনো অভিযোগের বিষয়ে আমার কিছু জানা নেই। চ্যাম্পিয়ন ট্রফির আগেই পরপর ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন প্যাট কামিন্স সহ তারকা পেস্ট্রোয়ের অন্য 2 সদস্য জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক চোটের জন্য বাইরে। 2 তারকা অলরাউন্ডারের মধ্যে মিচেল মার্শের চোট, মার্কাস স্টয়নিস একদিনের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন হঠাৎ করেই। বলা চলে প্রথম একাদশের অর্ধেকটাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে না বিশ্বজয়ীরা। তারই মধ্যে আবার সেমিফাইনালের আগে চোটের কারণে ছিটকে গেলেন তারকা ব্যাটার ম্যাথিউ শর্ট। এত সব সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমেজাজেই পাওয়া যাচ্ছে ট্রাভিস হেড, স্টিভ স্মিথের। যে দাপট নিয়ে বিভিন্ন আইসিসি ট্রফিতে বাগি গ্রিনরা খেলে এসেছে এত বছর, পাকিস্তানেও তার ব্যতিক্রম হয়নি। আর উত্তরসূরিদের এমন দাপট দেখে একেবারেই অবাক নন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি বললেন, অস্ট্রেলিয়া এভাবেই খেলে, ফলে অবাক হওয়ার কিছু নেই। আমাদের ব্যাটিংটা দেখুন, সকলেই অভিজ্ঞ। স্টার্ক, কামিন্স আর হ্যাজেলউড না থাকায় আমাদের বোলিং বিভাগ যে একটু অনভিজ্ঞ সেটা অস্বীকার করার উপায় নেই। তবু ফাইনাল খেলার রসদ এই দলের আছে। শুক্রবার আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করেছে ওজি বাহিনী। ক্লার্ক বলে দিয়েছেন, ফাইনালে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে। যদিও তার দেশের হাতেই যে ট্রফি উঠবে সেই আত্মবিশ্বাস দেখাতে পারছেন না। আমি মনে করি অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে, সেটাও ভারতের বিরুদ্ধে। অবশ্যই চাই অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন যোগ, কিন্তু মনে হয় ভারতই এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে। আমার মতে ভারতই এখন বিশ্বের সেরা 1 নম্বর দল বলে দেন ক্লার্ক। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ইনিংসের প্রশংসাও করেন। বললেন, পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ইনিংস দেখে এতটুকু অবাক আমি হইনি। আসলে ওদের সবচেয়ে অস্ত্র হল প্রয়োজনের মুহূর্তে গ্রেট প্লেয়াররা জ্বলে ওঠে। বিরাটকে নেটে দেখতে আমার অসম্ভব ভালো লাগে। পাকিস্তান ম্যাচের আগের দিন টিমের 1.5 ঘন্টা আগে নেটে ব্যাটিং করতে চলে গিয়েছিল বিরাট। এটাতেই বোঝায় ওর মধ্যে কতটা খিদে আজও বেঁচে রয়েছে। বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আত্মপ্রকাশ ঘটল শুক্রবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের মঞ্চে। দলের আত্মপ্রকাশের সময় প্রথমে কোরআন পাঠ করা হয়, এরপর গীতা, বাইবেল, ত্রিপিটক সহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত গেয়ে শেষ হয়, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত দেয়। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ পদের সংখ্যা 10টি রাখা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বে কে কে থাকবেন তা নিয়ে একাধিক আলোচনা ছিল। নতুন দলের জন্য আরও 3টি শীর্ষ পদ বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নামের নতুন পদের পদোন্নতি।
দলের আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন নাহিদ ইসলাম, যিনি এই পদে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়া দলের সদস্যসচিব হিসেবে আক্তার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিবের নাম ঘোষণা করা হয়েছে। এনসিপি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন এবং পুলিশের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলও জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছে, যা দলটির প্রতিষ্ঠার প্রতি সমর্থন হিসেবে দেখা যাচ্ছে। ইউনূস জানিয়েছেন, 2025 সালের শেষ দিকে বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে পারে। এই নির্বাচনের প্রস্তুতি হিসেবে হাসিনা বিরোধী আন্দোলনে যারা বড় ভূমিকা রেখেছেন তাদের অনেকেই এই নতুন দলের নেতৃত্বে রয়েছেন। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। বসন্তকাল হলেও গরমের অনুভূতি স্পষ্ট হয়ে উঠছে রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী কয়েকদিনে পারদ 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রারও বৃদ্ধি ঘটবে, ফলে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। কলকাতা এবং দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই রোদের তাপ অনুভূত হচ্ছে। বাতাসে আর্দ্রতা কম থাকায় গ্রীষ্মের মতো অস্বস্তি না থাকলেও ধীরে ধীরে গরমের প্রকোপ বাড়বে। বসন্তের আবহাওয়া ধীরে ধীরে চৈত্রের গরমে রূপ নিচ্ছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের পূর্বাভাস রয়েছে এবং অসমের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এর বিশেষ প্রভাব না থাকায় আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার চরিত্র কিছুটা ভিন্ন। আজও সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টি হতে পারে, তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। শনিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে, ফলে সেখানে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।